হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের মাঝে আজকে একটি ব্লগ নিয়ে আসলাম। ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন শিরিষ পিঠা বানানোর জন্য চাল বেটে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন শিলপাটায় আমি কলসেই বেটে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে আপনার শিরিষ পিঠা বানাচ্ছি একটু ডিজাইন করে করে। আমি একটু কালারিং হওয়ার জন্য একটু হলুদের গুঁড়া অ্যাড করেছি। একটু হলুদ এবং সাদা সব মিলিয়ে কালারটা বেশ দারুণ আসছে। শিরিষ পিঠা যে যেমন খুশি তেমন বানিয়ে থাকে। যত সুন্দর করে ডিজাইন করা হয় ততই দেখতে সুন্দর লাগে। দেখেন বন্ধুরা, আমার শিরিষ পিঠা অনেকগুলো বানানো হয়ে গিয়েছে। এবার আমি এগুলো সিদ্ধ করে তারপর চালনা করে রোদে দিয়ে দিয়েছি। 2 থেকে 3টি রোদ দিলেই এগুলো তেলে ভেজে নিলেই মুচমুচে চিপসের একটা স্বাদ আসে, দারুণ মজা লাগে। বন্ধুরা, আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তারপর দেখেন কলর সেই আমি বেশ কিছু বেটে নিয়েছি। আর এখানে চাল মানে আলা চাল মানে আলো চাল কেউ বলে আলা চাল, যে যেটাই বলুক না কেন, সেগুলো আমি একটু বেটে নিয়েছি সুন্দর করে নিপিস করে। আরও কিছু সেই বেটে নিচ্ছি। আলা চাল এবং কলর সেই একসাথে বেটে নিয়েছি। এখানে আমি আপনার কাঁচামরিচ বাটা, রসুন বাটা দিয়ে ধনিয়া পাতাও দেওয়া যায় যদি থাকে। আর হাতের কাছে না থাকলে শুধু রসুন আর পেঁয়াজের বাটা দিলেই হয়ে যাবে। একটু হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা মিক্সিং করে নিয়েছি। তারপর আমি 1 চামচ নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মুলখে বানিয়ে নিয়েছি। কেউ বলে মুলখা, কেউ বলে মুলখে, যাই হোক, যাদের আঞ্চলিক ভাষা যেরকম সে সেরকমই বলে থাকে। আবার কেউ বলে চাপটি। আমাদের দেশে কেউ চাপটি বলে, আবার কেউ মুলখা বলে। দেখো বন্ধুরা, আমি একটা প্রথমে বানিয়ে নিয়েছিলাম। তারপর আমি আরও একটা পিঠা দিয়ে দিলাম। গোলাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্ল্যাট করে দিতে হয়। তারপর দেখো আমার পিঠা হয়ে গিয়েছে। তারপর ঢেকে দিতে হয়। বন্ধুরা, আমি পিঠাটা তুলে নিচ্ছি। গোলাটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হয়, তাহলে পিঠাটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। মাশাআল্লাহ, আমার পিঠাটা এরকম হয়েছে। দেখো বন্ধুরা, আমি আরও 1 চামচ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিলাম। বন্ধুরা, তোমরা কলর সেল এবং আলা চাল মিক্সিং করে একসাথে বেটে এরকম চাপটি অথবা মুলখা পিঠা তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে। সাথে যদি 2-3 রকমের ভর্তা থাকে, বা দারুণ খেতে লাগে। আজকে হচ্ছে বন্ধুরা 18 রমজান। এটা আমার একদিন আগের ভিডিও, সময় পাইনি তাই আপলোড দিতে পারিনি। 18 রমজানের ভিডিওটা আমি 19 রমজানেই দিয়ে দিচ্ছি। দেখো, আমি আরও একটি পিঠা ভেজে নিচ্ছি। গরম গরম এই পিঠা খেতে হয়। বাড়ির ছোট যারা আছে তারা ভাজতে ভাজতে খেয়ে সাবার করে দিচ্ছে। দেখো, আমার বেশ কয়টা পিঠা হয়ে গিয়েছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগছে।
দারুণ একটা স্মেল আসছে বন্ধুরা, আমার কাছে বেশ ভালো লাগে। আমি রোজা, তাই আমি চেখে দেখতে পাচ্ছি না। রমজানের ইফতারি করার সময় অবশ্যই দেখব, ভালো লাগবে। যাই হোক, আমার পিঠা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পেঁপে কুচি করে কেটে নিয়েছিলাম ভাজি করার জন্য। আমি পেঁপে ভাজিটা করে নিলাম। একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি কালারটা বেশ সুন্দর আসার জন্য। মাশাআল্লাহ, ভালো দেখাচ্ছে কালারটা। দেখো আমার ভাজিটা হয়ে গিয়েছে। আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা পেঁপে ভাজি খেতে কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। পেঁপে ভাজি স্বাস্থ্যের জন্য খুবই উপকার। এখানে দেখতে পাচ্ছ আমি লাউ শাক আলু দিয়ে ভাজি করে নিচ্ছি থেতো থেতো করে। আমি একটু নেড়েচেড়ে সিদ্ধ করে নিচ্ছি। এভাবে বেশি করে লাউ শাক আলু দিয়ে একটু থেতো থেতো করে ভাজি করলে আমার কাছে বেশ ভালো লাগে। তোমরা কিভাবে রান্না করো আমাকে কমেন্ট করে জানিও। তারপর দেখতে পাচ্ছ রসুন কুচি, পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার একটু বাদামি রঙের হয়ে আসার পালা। দেখো আমার রসুন পেঁয়াজ বাদামি রঙের হয়ে গিয়েছে। এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিব। বন্ধুরা, এত সুন্দর একটা স্মেল আসছে, কি বলবো তোমাদের। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে, কিন্তু উপায় নেই, কারণ হচ্ছে আমি রোজা। আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো আমার শাক ভাজিটা এরকম হয়েছে, দেখতে বেশ দারুণ লাগছে। এই পর্যায়ে আমি রুই মাছ ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা, অনেক আইটেমের মাছ এনেছিলাম, ফ্রিজে একসাথে রাখা হয়েছে, সব এলোমেলো করে রেখেছি। এখন রান্না করতে গেলেই শুধু রুই মাছই হাতের সামনেই চলে আসে, আর মাছগুলো ভিতরে পড়ে গিয়েছে, বের করতে কষ্ট হচ্ছে। যাই হোক, তার জন্য কষ্ট করে হলেও রুই মাছটাই খেতে হচ্ছে বারবার। এখানে আমি মশলাটা রেডি করে নিয়েছিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জিরা বাটা, মশলাটা আমি দিয়ে কষিয়ে নিয়েছি। দেখো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি সবজি দিয়ে দিব। সবজি বলতে বাড়ির গাছের লাউ অনেকগুলোই হয়েছে, তাই বারবার লাউ শাকই খেতে হচ্ছে। লাউ খেতে হচ্ছে। যাই হোক, মশলাটা ভালো করে কষালে তরকারিটা ভালো লাগে। এই পর্যায়ে আমি লাউগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আমি একটু মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে দিচ্ছি। আমি 5 মিনিট কষিয়ে নেব লাউটা। মাশাআল্লাহ, আমার 5 মিনিট কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম।
লাউটা আমার বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো গরম, তাই খুরচুন দিয়ে আমি উঠিয়ে উঠিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে বেশ ভালো লাগছে, দারুণ একটা স্মেল আসছে। বন্ধুরা, তোমরা লাউয়ের তরকারি কে কে খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। আর আমার লাউয়ের তরকারিটা কেমন হলো কমেন্ট করে জানিও। দেখো, আমার লাউয়ের তরকারিটি এরকম হয়েছে। লাউয়ের তরকারি আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও। এরপর দেখছো আমি আরও কিছু মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, এবার ভেজে নেব। যেহেতু দুপুরে খাবে এবং সেহরিতেও খেতে হবে, বাড়িতে ছোট বড় সবাই তো রোজা রাখেনি, ছোট যারা আছে তারা তো ভাত খাবে। এই জন্য আমার 2 রকমের তরকারি রান্না করতে হচ্ছে 2 ভাগে, সেহরির জন্য এবং দুপুরে খাবারের জন্য। দুপুরের সময় একসাথে রান্না করে ফেলি, তাহলে সময় আর ওয়েস্ট হয় না। পরে তরকারিটা গ্যাসের চুলায় গরম করে নিলেই হয়ে যায়। তারপর তোমার হচ্ছে আবার আসরের নামাজ পড়ে ইফতারি রেডি করতে হয়, তাই এই জন্য দুপুরবেলায় দুপুরের রান্নাটা এবং সেহরির জন্য রান্নাটা শেষ করে ফেললেই আমার ঝটপট গোছানো হয়ে যায়, কাজও স্বল্প সময়ে শেষ হয়ে যায়। তারপর দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, আদা রসুন বাটা আমি একটা পেঁয়াজে রেডি করে নিয়েছি। এবার মশলাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা আমি ভালো করে একটু ভেজে নেব, তরকারিটা তাহলে খেতে ভালো লাগবে। মশলাটা খুব ভালো করে কষালে তরকারির স্বাদটা বেড়ে যায়। আমি আরও কিছু লাউ দিয়ে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, তখনও বলেছি, আমি আবারও বলছি, যেহেতু ছোট বড় সবাই রোজা না, ছোটরা খাবে, তাই দুপুরে এবং সেহরিতে 2 ভাগে আমার লাউয়ের তরকারি রান্না করতে হচ্ছে। দেখো, আমি আরও কিছু লাউ দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার একটু ঢেকে দিচ্ছি। আমি 5 মিনিট কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এবার আমি লাউ সাথে ঝোল দিয়ে দিয়েছি। এবার আমি একটু বলক তুলে নিব ভালো করে জাল করে। দেখো, আমার তরকারিটা বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা বলক আসার পরে দিতে হয়, তাহলে মাছটাও সেদ্ধ হতে হবে, তাই দেরি না করে বলক আসার পরপরই মাছটা দিয়ে দিলাম।
মাশাআল্লাহ দারুণ একটা স্মেল আসছে। আমার কিন্তু লাউয়ের তরকারি বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা এই পর্যন্তই। আমাকে তোমরা কমেন্ট করো, লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।